বেশি তামিল তামিল করলে পরে সেটা দেশ বিরোধী। তো নানান রকম ছলছাতুরিতে তোমরা অভ্যস্ত। আজকে ইভিএম হ্যাক করা হচ্ছে, টাকার ছাপও পাল্টে দিতে বলছেন, ডিএনএতেই ক্রাইম আছে। বাঙালি খুন করছে, বাঙালি ধর্ষণ করছে, বড়বাজার উড়িয়ে দেওয়ার প্ল্যান করেছিল, কল্পনা করতে পারছো? বঙ্গপ্রহরী আপডেটস নিবেদিত ইনফো আড্ডা আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও। আমাদের সাথে আজকে আছে শিবাজিদা। নমস্কার। আশা করি ভালো আছো। চলে যাচ্ছে মোটামুটি। হ্যাপি হোলি। দেখো, আমি হোলি কথাটায় আমার কোনো আপত্তি নেই, আচ্ছা, কিন্তু তুমি যদি শুভ দোল বলতে আমি খুশি হতাম, কারণ আমি তো বাঙালি। হ্যাঁ, তো বাঙালি সত্তায় সত্তায় কিন্তু দোলই আছে, হোলি কিন্তু নেই। তাই? হ্যাঁ, হোলি মানে তো পবিত্র, ইংরেজি শব্দ। হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখো, আজকে তুমি বলতেই পারো যে এটা একটা অশুভ শক্তিকে জয় করা বা জড়াকে কাটিয়ে বসন্তের শেষের দিকে, কারণ আজকে অবশ্যই মানে 29শে ফাল্গুন, আজকে 1431। মানে আমি তো ইদানিং বাংলা তারিখও আমার রক্তে, মননে, শয়নে, স্বপনে স্থান দিয়ে ফেলেছি। তাহলে সেক্ষেত্রেও আসলে দেখো, আজকে দোলেও আমরা তো সবাই রং খেলছি, হোলিতেও রং খেলা হচ্ছে, কালকেই দোল, তারপরে হোলিকা দহন, সেটাও তো দুদিকেই হচ্ছে। হ্যাঁ, হোলিকা দহন নিয়ে আমার কোনো আপত্তি নেই। তো তাহলে দুটো আলাদা কথা, দুটো আমি তো আপত্তি তো বলছি না। তাহলে কারণ আমি বলতে চাইছি যে এটা তো পশ্চিমবাংলা, 86% বাঙালির ভাষ, তার মধ্যে 83% বাঙালি তো বাংলা ছাড়া অন্য কোনো ভাষা স্বাচ্ছন্দ্য নয়। আর ভাষার ভিত্তিতেই তো 1956 সালে 28শে জুন তুমি তো জানো ভারতবর্ষ তৈরি হয়েছিল। যদিও ভারতবর্ষ 47 সালে 15ই আগস্ট স্বাধীনতা পেয়েছিল। তাহলে ভাষার ভিত্তিতে যদি একটা রাজ্য তৈরি হয়, তাহলে সেই ভাষাগোষ্ঠীর মর্যাদা দেওয়ার জন্য আমরা উত্তর ভারতীয় সংস্কৃতিকে কেন চাপিয়ে দেবো? উত্তর ভারতে যারা বাইরে থেকে এসে আমাদের রাজ্যে তারা বসবাস করছে এবং তারা তাদের মতো করে পালন করতেই পারে। বরং আমরা দোলটা যতটা পালন করব, ততটা তারা দোলের সংস্কৃতিটা বুঝতে পারবে, তাই না? খুব ভালো কথা। আচ্ছা, কিন্তু এই যে 86% বাঙালির বাস তুমি যে বলছো, আমি ইদানিং শুনছিলাম যে নাকি পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে একটা কিছু লোন নিয়ে কিছু একটা ব্যাপার হয়েছে, যেখানে নাকি বাঙালিরা লোন পাচ্ছে না, গ্রামের বাঙালিরা। এবং সেটা তো আর নিশ্চয়ই কলকাতা শহরের মতো কসমোপলিটন নয় না, তো ফলে সেখানে তো বাঙালির পাওয়ার কথা, তো তারা পাচ্ছে না কেন? দেখো, আমি একটা কথা বলি, আমি এটা নিয়ে বিস্তর রিসার্চ করেছি, বিস্তর পড়াশোনা করেছি। যদিও এটা আমার ফিল না, বাট তবুও আমি গুগল ঘেটে বা স্টাডি করে বা বিভিন্ন যে আধিকারিক আছে, কৃষি আধিকারিক আছে, তাদের সাথে কথা বলে তারা বলেছে এই লোনটা ন্যাবার্ড দেয়। ন্যাবার্ড একটা প্রতিষ্ঠান, আচ্ছা ঠিক আছে, এটা বলতে গেলে একটা ন্যাশনাল অর্গানাইজেশন, তারা এগ্রিকালচারের উপর লোন দেয়। আচ্ছা, এবং বাংলার চাষি ভাইদের এই লোনটা পাওয়ার কথা। তো দুর্ভাগ্যের বিষয়, ন্যাবার্ডের যারা আধিকারিক, তারা দুঃখের সাথে বলতে হয় তারা ভালো করে বাংলাই জানে না। বাংলার সংস্কৃতি, বাংলার মাঠ ঘাট, বাংলার যে রূপ বৈচিত্র্য, তারা বাংলার চাষি ভাইদের এই লোনটা পাইয়ে দিতে কতটা আগ্রহী আমি তো সন্দিহান। কারণ পরবর্তীকালে তুমি যদি আমাকে আবার ডাকো বা সুযোগ দাও, আমি তোমাকে একটা স্ট্যাটিস্টিক্স এনে দেখাবার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের যে কৃষক আছে, জানো তো পশ্চিমবঙ্গে মানে যদি তুমি বলো রেজিস্টার্ড লোক কত, আনরেজিস্টার্ড লোক তো পশ্চিমবঙ্গে ভরে গেছে। রেজিস্টার্ড লোক সংখ্যা হওয়া উচিত পশ্চিমবঙ্গে 10 থেকে 10.5 কোটি। আচ্ছা, কিন্তু তুমি দেখবে পশ্চিমবঙ্গের রাস্তায় রাস্তায় গিজগিজ করছে লোক, মানে বহিরাগত ভরে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছে। তিনি বলছে 5টা রাজ্যের ভার আমাদের রাজ্যকে নাকি। না, কিন্তু ভারতবর্ষ তো একটা গোটা দেশ, তো এই দেশের মধ্যে এক রাজ্য থেকে তো আরেক রাজ্যে তো খুব সহজে আসতেই পারে। কিন্তু তুমি দেখো, ধারাবাহিকভাবে যদি একটা রাজ্যের উপরে 5টা রাজ্যকে সামলাতে হয়, তার ফলে কি বলতো যে সেই রাজ্যের যে খাওয়া দাওয়া, সংস্কৃতি, ভূবৈচিত্র্য, ইকোসিস্টেম, সেটা তো পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। কারণ বাইরের থেকে যারা আসছে, তারা আমাদের রাজ্যকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সংস্কৃতি গ্রহণ করছে না। আচ্ছা, তারা আমাদের বাংলা ভাষাটা শিখতে চাইছে না। উল্টে তুমি জানো বেশ কতগুলো অভিযোগ আসছে যে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ঠিক কথা। তাহলে আজকে দেখো, দুটোই তো এখন আমি জানি না যে সুপ্রিম কোর্ট আগের দিন একটা রায় দিয়ে দিয়েছে, মহান রায়, যে কাউকে বাংলাদেশি বলাটাও ঠিক না, কাউকে পাকিস্তানি বলাটাও ঠিক না। তুমি বাংলায় কথা বললে তাকে বাংলাদেশি বলবে, তাকে কাউন্টার করার জন্য হিন্দিতে কথা বললে তাকে পাকিস্তানি বলবে। বেশ কিছু আমাদের ভিডিও ভাইরাল হয়েছে দক্ষিণ ভারতে, এটা বলছে। দুটোই কিন্তু আনকনস্টিটিউশনাল, আচ্ছা, সংবিধান বিরুদ্ধ। আচ্ছা, তো আমার বক্তব্য হচ্ছে এইভাবে যদি একটা রাজ্যের উপরে স্বাস্থ্যসাথী, এ দেখো যে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী যে ড্রিম প্রজেক্ট, যার জন্য উনি পুরস্কার পেয়েছেন, 3-4 দিন বাদে উনি অক্সফোর্ড কেমব্রিজে যাচ্ছেন বক্তৃতা দিতে। হ্যাঁ, এটা কিন্তু অত্যন্ত গর্বের একটা বিষয়, বিরাট বড় গর্বের ব্যাপার। কারণ ভারতবর্ষে অন্য কোনো নেতা নেত্রী আমি জানি না সাম্প্রতিককালে তারা এরকম কোনো কিছু তারা ডাক পেয়েছেন বলে। কিন্তু মানে রাজনীতির কথা আমি যদি ছেড়েও দিই, একজন মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে আমাদের কিন্তু প্রত্যেকের গর্ববোধ করা উচিত এই ব্যাপারটাতে। অবশ্যই গর্ববোধ করা উচিত, কিন্তু আমি তার মধ্যে একটা কথা জানি না আমাদের কথা মাননীয়ার কাছে পৌঁছচ্ছে কিনা। মাননীয়া তো মুখে অনেক কিছুই বলেন, কথাগুলো শুনে খুব ভালো লাগে। উনি বলেন যে যেটা মাননীয়, এবং বলতে গেলে আমাদের যে মাননীয় বিরোধী নেতা দিলীপ বাবুও বলেছেন যে ইউপি বিহার থেকে অস্ত্র সন্ত্রাসবাদী তারা ঢুকে পড়ছে। তুমি তো জানো ভালো করে যে কিছুদিন আগে, যেটা তুমি আগের শতো আমি বলেছিলাম
তোমার আগের শোটা যেটা করেছিলে সেখানেও বলেছিলাম যে উত্তরপ্রদেশ থেকে 5 জন সন্ত্রাসবাদী জঙ্গি তারা কিন্তু এসে আমাদের শিয়ালদাতে বিরাট বড় অস্ত্র ভান্ডার নিয়ে এসেছিল। নামগুলো শুনলে তুমি বলেছিলে যারা বিশেষ ধর্মের, কিন্তু তারা তা কিন্তু নয়। ঠিক, আমি নামগুলো তোমাকে বলে দিয়েছিলাম, সেই শশীকান্ত যাদব, রুকেশ সাহানি, দেবাং গান্ধী, তারপর হচ্ছে আদিত্য মৌরিয়া, তারপর উত্তরপ্রদেশ থেকে আরো নাম্বার প্লেটহীন গাড়ি, সেখানেও অস্ত্র বড়বাজার উড়িয়ে দেওয়ার প্ল্যান করেছিল কিনা কে জানে, মনোজ কুমার, সন্তোষ সাহানি। তাহলে এই যে নামগুলো আসছে, ধারাবাহিক যে অপরাধ বেড়ে চলেছে, তুমি দেখবে তুমি পেপারের পাতা যদি খোলো, ঠিক আজকের পেপারটা যদি খোলো, আজকে 29শে ফাল্গুন, তুমি যদি খোলো পেপারের পাতা, আমি তোমার একটু দেখো, আমি একটা পেপারও এনেছি, দেখিয়ে দেবো আজকেও কিন্তু। এবার একটা সবচেয়ে বড় কথা, এটা ভালো প্রত্যেককে বলি যারা দেখছে, পশ্চিমবঙ্গ এখন উল্টো হয়ে গেছে। ক্রাইম যে করছে সেও বহিরাগত, আর যার এগেনস্টে ক্রাইম হচ্ছে সেও বহিরাগত। আচ্ছা, বহিরাগত শব্দটা কি খুব একটা কনস্টিটিউশন? বহিরাগত শব্দটা আনকনস্টিটিউশনাল, আমি মেনে নিচ্ছি, বলাটা উচিত নয় ভারতীয় ফেডারেল সিস্টেমে। আমি বলতে চাইছি তারা কেউই বাংলার লোক নয়, সেই অর্থে বহিরাগত। একদম, তুমি ভিন রাজ্যের বাসিন্দা, একদম ভিন রাজ্যের বাসিন্দা। আচ্ছা, তুমি ভাবতে পারছো এটা রাজস্থানে কল্পনা করতে পারছো যে একটা ঘোষ বোস গুহমিত্র অপরাধ করছে, যাকে অপরাধ করছে সেও ঘোষ বোস গুহমিত্র বা বিশ্বাস, মানে বাঙালি খুন করছে, বাঙালি ধর্ষণ করছে, বা বাঙালি কোনো অন্য কোনো অর্থনৈতিক অপরাধ করছে আবার বাঙালির উপর করছে, কোনো একটা দৃষ্টান্ত দেখাতে পারবে? না, সে তো নয়, কিন্তু এমনটা তো হতেই পারে যে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সে অবাঙালি। কেন, পশ্চিমবঙ্গে তো অনেক এরকম মানে ভোটার তো রয়েছে যারা অবাঙালি, তারা তো তার তো এটা তো হতেই পারে যে তারা তার মানে পশ্চিমবঙ্গেরই মানুষ। দেখো, এই ক্ষেত্রে আমার একটা বিরাট বড় বিস্তর ব্যাপার আছে, কারণ কিছুদিন আগে মাননীয় অভিযোগ করেছিল, তারপরে সে অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়, নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে। সেটা হচ্ছে একই এপিক নাম্বারে ভিন রাজ্যের ভোটার, ঠিক আছে, একটি ছেলে আছে রাহুল বণিক, তার ভিন রাজ্যে যে মানে তার মেয়ের নাম নাকি পায়েল ভাটিয়া, বাবার বয়স 33, মেয়ের বয়স 34, পায়েল সরকার, এরকম পাওয়া গেছে। হ্যাঁ, হাবড়াতে আবার ধরা পড়েছে যে বহু বাঙালি ভোটার তারা জানতেই পারছে না তাদের এপিক নাম্বারে হরিয়ানা, বিহারের ভোটারের নাম। একটা মানে আমাদের অশোকনগরে 611টা, একটা ওয়ার্ডের মধ্যে, তুমি ভাবতে পারছো একটা ওয়ার্ডে কটা ভোটার থাকে? হার্ডলি 2000-3000, খুব বড় জোর এরকম। আর গ্রামের দিকে তো আরো কম থাকে। সেখানে কোথা থেকে এত বাসিন্দা ঢুকে পড়ছে? এটা একটা চক্রান্ত নয়? তারা যদি ওই আজকে অনলাইনে ভোটার হয়ে যাওয়ার ফলে, এটা মুখ্যমন্ত্রী অভিযোগ করেছে, কোনো কারণে যদি তারা ওই ভোটার কার্ডটাকে ব্যানচেল করে দেয় বা ক্যান্সেল করে দেয়, তাহলে তো বাঙালি ভোটারটারও ভোট কার্ডটা ল্যাপস হয়ে যাবে। তাহলে তো হাতে মূল্য না ভাতেও মূল্য, সে তো নাগরিক বলে নিজেকে প্রমাণ করতে পারবে না। যদিও ভোটার কার্ড বা আধার কার্ড পুরোপুরি নাগরিকত্বের প্রমাণ নয়, একটা সহায়তা তো করতে পারে। তাহলে ভাবতে পারছো পশ্চিমবঙ্গে বাঙালিকে কত রকম ভাবে চক্রান্ত করা হচ্ছে। তো এই সমস্যা একটা মানে জ্বলন্ত সমাধান যদি বলা হয়, সেটা তো তাহলে এক দেশ এক ভোট। দেখো, এক দেশ এক ভোট করলে সমস্যাটা আরো বাড়বে। কিরকম? আমি তোমায় বলছি, শোনো, এক দেশ এক ভোট করলে বিরাট বড় টাকা যাবে, সেটা তো পরের কথা, কিন্তু জনমত সঠিকভাবে প্রতিফলিত হবে না। কিরকম? ওয়ান নেশন ওয়ান ভোট করলে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল যারা এখন ক্ষমতায় আছে কেন্দ্রীয় সরকারে, তারা সুযোগটা নেওয়ার চেষ্টা করবে, এবং তাদের বিরুদ্ধে আঙ্গুল ইতিমধ্যেই উঠেছে যে মহারাষ্ট্রে 46 লক্ষ ভুয়ো ভোটার, দিল্লিতে 4 লক্ষ ভুয়ো ভোটার। আজকে কত নিরাপত্তা রক্ষী আছে, পুরো যদি তুমি একসাথে ভোট করো তাহলে তুমি সেরকম নিরাপত্তা রক্ষী সুযোগ সুবিধাও পাবে না। ঠিক, আজকে ইভিএম হ্যাক করা হচ্ছে, এগুলো সত্যি মিথ্যা আমি জানি না, কিন্তু অভিযোগ তো উঠছে। আর বিভিন্ন অঞ্চলের মানুষ, বিভিন্ন রকমের ভাষাগোষ্ঠী, তাদের উপর হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে, যেগুলো অহিন্দি অঞ্চলের উপরে। তুমি বোধহয় জানো, আজকে তামিলনাড়ুর যে স্ট্যালিন আছে মুখ্যমন্ত্রী, তিনি টাকার ছাপও পাল্টে দিতে বলছেন। ঠিক, তার কথা তো যুক্তি আছে, অযুক্তির কিছু নেই। আবার নাকি কি একটা পদ্ধতি আসছে, কি ডিলিমিটেশন, খায় না মাথায় দেয়, বাঙালি আজও বুঝলো না। সেটা হচ্ছে ভারতবর্ষের লোকসভা সিট নাকি বাড়িয়ে 888টা করা হবে, তাতে হিন্দিভাষীদের প্রাধান্য বাড়বে, কারণ ওদের তো হিন্দি বলয়গুলোতে জনবিন্যাস অনুযায়ী এটা যেখানে জনসংখ্যা বেশি সেখানে বাড়ছে, যেখানে জনসংখ্যা কম সেখানে কমছে। তুমি ভাবতে পারছো পশ্চিমবঙ্গে 42টা লোকসভা সিট আছে, যদি আমি ভুল না বলি, সেটা বেড়ে হয়তো 68টা বা 70টা হতে পারে, কিন্তু বিহারে 40 থেকে তুমি 88 হয়ে যাবে, উত্তরপ্রদেশে 80 থেকে 156 হয়ে যাবে। না, এটাতে তো ভুল কিছু নেই, কারণ একটা যদি আমি ধরে নিই একটা দল আছে, একটা 100 জনের দল আছে, সেখানে তো যাদের সংখ্যা বা যাদের মতামত, যারা একই মনোভাবাপন্ন, তাদেরই তো মানে মতামতকে প্রাধান্য দেওয়া হয়, এটাই তো গণতন্ত্র। হ্যাঁ, গণতন্ত্র সেটা বলে, কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণও তো একটা দেশের পক্ষে অর্থনৈতিক মাপকাঠির একটা গুরুত্বপূর্ণ সূচি হতে পারে। ঠিক, 1947 সালে 15ই আগস্ট বা পরবর্তীকালে যখন সংবিধান অ্যাপ্লাই করা হলো, ঠিক আছে, 26 জানুয়ারি যখন অ্যাপ্লাই করা হলো, তখন 1950 সালে, তাহলে তখন একটা সংকল্প নেওয়া হয়েছিল যে ভারতবর্ষে যে ব্যাপকভাবে যে জনবিস্ফোরণ, সেটাকে কমানো হবে। সাউথের রাজ্যগুলো বা আমরা সেটা সাফল্যের সাথে অবলম্বন করলাম, ওরা করলো না, ওরা জনসংখ্যা বাড়িয়ে চললো। জনসংখ্যা বাড়লে তো এতগুলো কাজেরও সৃষ্টি করতে হবে তোমাকে, এতগুলো খাবারও দিতে হবে। ভারতবর্ষে যদি 150 কোটি মানুষ হয়, 150 কোটি লোকের খাবার
একটা 32 লক্ষ স্কোয়ার কিলোমিটার দেশের পক্ষে সম্ভব কি? না, সেটা তো অবশ্যই। পার ক্যাপিটা ইনকাম দেখো, আজকে দেখানো হয় যে গুজরাট পার ক্যাপিটা ইনকাম অনুযায়ী এগিয়ে যাওয়া রাজ্য, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে জিডিপিতে পশ্চিমবঙ্গ ষষ্ঠ স্থানে উঠে এসছে। ঠিক ঠিক। আর দেখবি যত দুর্নীতির আতুর ঘর কিন্তু গুজরাটে। তুমি দেখবে বেশ কিছু শিল্পপতি তারা গুজরাটেই হয়। এবং অদ্ভুতভাবে তারা সব লোন নিয়ে তারা তারপর পালিয়ে যাচ্ছে দেশ থেকে। ঠিক ঠিক। কদিন আগে দেখলাম ওই ললিত মোদী নাকি একজন আছে, হ্যাঁ, তিনি ভানায়তুতে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন, 14 কোটি টাকা খরচা করছেন। কথা। টাকাটা কার? সে তো দেশেরই টাকা। টাকাটা দেশের। তো তাহলে পরে কি তুমি এটা বলতে চাইছো যে এমন কিছু রাজ্য বা এমন কিছু জনগোষ্ঠী যাদের হয়তো সেরকম কোনো অর্থনৈতিকভাবে তারা কিছু দিচ্ছে না, কিন্তু তারা একতরফা নিয়ে যাচ্ছে? একদম একদম। তো সেটা ভুল না না ঠিক? তোমার কি মনে হয়? এটা তো ব্যাপকভাবে ভুল। তুমি বাজারে 100 টাকা দিয়ে তো 100 টাকা জিনিসই পাবে। তুমি 100 টাকা দিয়ে তুমি পেলে 40 টাকার জিনিস, আর সেই সব রাজ্যগুলো 900 টাকার জিনিস পাচ্ছে, এবার কেমন লাগে? তাই না? লেটেস্ট রিপোর্ট বা সার্ভেতে বলছে, নীতি আয়োগ কমিশনের যে সার্ভে বলছে 2023 সালে হয়েছিল, সেখানে বলছে পশ্চিমবঙ্গ 100 টাকা দিয়ে 76 টাকা থেকে 80 টাকা পাচ্ছে, আরও কমে যাচ্ছে। তাও তো পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মাঝে মাঝে অভিযোগ করে যে প্রচুর টাকা নাকি আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। ঠিক। কেন্দ্রীয় সরকার বলছে কেন দেবো, তোমরা তো নানান রকম ছলছাতুরিতে তোমরা অভ্যস্ত। কিন্তু কথা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে এক্ষেত্রে আমি সাপোর্ট করছি না ব্যক্তিগতভাবে, যে দুর্নীতি হয়ে থাকে তার বিচার হবে, কিন্তু যেটা রাজ্যবাসীর হকের টাকা মানে দাবির টাকা সেটা নিয়ে প্রাপ্য টাকা, সেটা তুমি না দিয়ে তুমি ভোট কেনার জন্য বা ভোট পাওয়ার জন্য তুমি উত্তর ভারতের রাজ্যগুলোতে দিয়ে দেবে, এটা কোন দেশি মানসিকতা? রাজ্যবাসী হিসাবে তো আমরা এটা মানতে পারি না। সেক্ষেত্রে তো তামিলনাড়ুকে আমরা অনেক ক্ষেত্রে বলা যেতে পারে যে না, তারা তো ঠিকই করছে, কারণ যে স্ট্যালিন তো উনি তো বলেই দিলেন যে আমি কিন্তু চাইলে পরে হচ্ছে কর দেওয়া বন্ধ করে দিতে পারি। একদম। তামিলনাড়ুর যে নীতিটা, সেটা ওদের মধ্যে জাতীয়তাবাদী আন্দোলন বা জাতীয়তাবাদী যে বোধ, সেটা তীব্র, ওদেরকে শেখাতে হয় না। ঠিক আছে, সেজন্যই হয়তো ওখানে হিন্দির যে আগ্রাসন, হিন্দি বা উর্দু দুটো ভাষার যে আগ্রাসন বেশ কিছুটা কম। আমি তামিলনাড়ুর বেশ কিছু জায়গায় ঘুরে দেখেছি, দেখতে পেয়েছি তামিলনাড়ুর মধ্যে কিন্তু মানে তামিলদের মধ্যে কিন্তু তারা একটা কথা আছে, মায়ের পেট থেকে পড়ে শিশু সে কিন্তু তামিলে কথা বলে, তামিলকে ভালোবাসে, এবং তামিলে থাকতে গেলে তামিল শিখতে হবে, তামিল জানতে হবে, সেটা কিন্তু সে মনে করে সত্যি। ঠিক কথা। কিন্তু এখন যে শিক্ষানীতি, সেখানে একটা কথা উঠছে যে হিন্দি না শিখলে পরে তাকে কোনো এডুকেশন গ্র্যান্ট দেওয়া হবে না। এটা বলেছিল। তো সেটাও তো অনেকাংশে মানে যদি সেই গ্র্যান্টটা পেতে হয় তাহলে তাকে হিন্দি শিখতে হবে। তো তামিলরা কতদিন লড়াই করবে? দেখো, তামিল লড়াই করতে গেলে তামিলরা ইতিমধ্যেই চেষ্টা করছে অন্ধ্রপ্রদেশকে পাশে পাওয়ার, অন্ধ্রপ্রদেশ চেষ্টা করছে তেলেঙ্গানাকে পাশে পাওয়ার। এরকমভাবে যদি পরবর্তীকালে মহারাষ্ট্র সাহায্য করে, তুমি দেখবে এটা আশ্চর্যজনকভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা অদ্ভুত পলিসি, হিন্দি চাপিয়ে দাও, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট যেখান থেকে ফর্ম করেছিল গুজরাট মডেল বলে, আমি যদি ঠিক হিসাব বলি 2012 সালে 1 জানুয়ারি থেকে গুজরাট হাইকোর্ট রায় দিয়েছিল যে গুজরাটি মানে ওখানে কিন্তু গুজরাটিটাই ম্যান্ডেটরি, আর হিন্দি ওখানে বিদেশি ভাষা। আবার কদিন আগে মাদ্রাজ হাইকোর্ট রায় দিল তামিল না শিখে চাকরি পাওয়া যাবে না। খুব রিমার্কেবল রায়। অবশ্যই। তাহলে পশ্চিমবঙ্গে এরকম রায় পাওয়ার জন্য বাঙালিরা দলমত নির্বিশেষে বা জাতি ধর্ম নির্বিশেষে তারা কবেই আন্দোলন করবে। কিন্তু বাঙালি জাতি তো অনেক উদার, এটাই তো সবচেয়ে বড় অসুবিধা। বাঙালি অতিথি আমরা সবাইকে গ্রহণ করি। হ্যাঁ, গ্রহণ করতে গিয়ে তো আমরা যদি আজকে এই ধরনের কথাগুলো বলি, সেটা কি বাঙালির যে স্বভাব সেটার বিরুদ্ধে যাচ্ছে না? দেখো, স্বভাব পক্ষ গিয়েও লাভটা কি হচ্ছে? আজকে তো জঙ্গলমহলে বাঙালি শূন্য করে দেওয়া হয়েছে, উত্তরবঙ্গে বাঙালি শূন্য করে দেওয়া হয়েছে, তুমি দক্ষিণবঙ্গ বাঙালি প্রায় সংখ্যাধিক্য হারাচ্ছে। ডেলিভারেটলি কিন্তু তারা বাইরের থেকে এসে ঢুকছে লোক। এই উদ্দেশ্যে যদি আমি কিছু বলি যে যেমন আসামে বরাক উপত্যকা, তারপরে ত্রিপুরাতে বর্তমানে বাঙালি জাতির লোকজনের অবস্থা খুবই কোণঠাসা। তার কারণ কেউ এটা জানতেও পারলো না, কিন্তু ত্রিপুরার প্রায় 60% জমি ওখানকার ট্রাইব যারা ভূমিপুত্র তাদের নামে হয়ে গেল। এইবার ব্যাপার হচ্ছে যে বাঙালিরা তো ওখানে বহু বছর ধরে রয়েছে, স্বাধীনতার আগের থেকে রয়েছে, তথাপি তারা সেখানকার ভূমিপুত্র বলে গণ্য হলো না, এবং দেশের মাত্র 40% জায়গায় তাদের জন্য বরাদ্দ হলো, মানে রাজ্যের মাত্র 40% জায়গা তাদের জন্য বরাদ্দ হলো। এই ব্যাপারটা একটুখানি কেমন লাগে না? শুনতে খারাপ লাগে। ওখানে তিপ্রামথা বলে একটি দল আছে, প্রদ্যোৎ মাণিক্য বর্মন, এবং তার দাবিটা এতটা হিংসাত্মক, এবং রাজ্যের যে শাসক দল বা কেন্দ্রীয় শাসক দল তারা তো পুরোপুরিভাবে বলতে গেলে মধ্যযুগীয় একটা মানে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মতো নীতি নিয়ে নিয়েছে, যেখানে যেরকম সেখানে সেরকম। তারা দেখলো ওখানে তিপ্রামথার সাথে পেরে উঠবে না, তাই তিপ্রামথার দাবি মেনে নিল, বাঙালিকে বঞ্চিত করে দিল। আসামেও তো 14 লাখ বাঙালি ডিটেনশন ক্যাম্পে আজকে পচে মরার মতো দিন হতে পারে। বাঙালি তো ওখানে বাঙালি বলে পরিচয় দিতেই ভয় পায়, তাই না? আসামিয়ারা আজও বাঙালিকে শত্রু বলে মনে করে। তাদের আসল শত্রু কিন্তু বাঙালি না, তারা কিন্তু ভুল করছে।
আমি জানি না আমার এই কজন দেখছেন, নিশ্চয়ই দেখছেন, আসামেও যদি এটা যায়, তাহলে আমি আসামিয়াদের কাছে বারবার করে অনুরোধ করছি যে আপনারা বাংলা ভাষার, আপনাদের আসামিয়া ভাষাটাকে আসামের প্রধান ভাষা করুন, কিন্তু বাংলাটাকে দ্বিতীয় ভাষা রাখুন। কারণ বাঙালিরা কিন্তু ওখানে ভূমিপুত্র, উড়ে এসে জুড়ি বসা না। ঠিক কথা, বিশেষত বরাক উপত্যকা, বিশেষ করে বরাক উপত্যকা, হাইলাকান্দি, শিলচর, তাই না? ঠিক কথা। তো এবার দেখবে উত্তর পূর্ব ভারতের মধ্যে দেখবে মণিপুরটা কি অবস্থা হয়ে গেল, কি অবস্থা হয়ে গেল। আজকে মণিপুর এইভাবে ডিভাইড অ্যান্ড রুল পলিসি করতে গিয়ে ধরে রাখতে পারলো কি না? না, আজকে নাগা, কুকি, মেইতি এইসব মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়ে ভাবলে বোধহয় খুব জিতে গেলাম। কিন্তু এই যে নাগা, কুকি, মেইতি, একই রকমভাবে দক্ষিণ ভারতে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক, খুব সম্ভবত এই 3টে রাজ্যের মধ্যে গোদাবরী নদীর জল নিয়ে কিন্তু একটা বিবাদ আছে বরাবর। সেইটা কি কোনো রকম ভাবে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে কাজে লাগানো যেতে পারে? মানে এটা তো করতেই পারে রাজনৈতিক স্বার্থে, বা হ্যাঁ করতে পারে। এই মানে যে জলটা নিয়ে যে আজকে হলো, বিরাট বড় আন্দোলন হয়েছিল মেধা পাটেকরের নেতৃত্বে, হ্যাঁ, তারপরে অনুরাধা তলোয়ারের নেতৃত্ব হয়েছিল। কিন্তু সবচেয়ে ভালো দিকটা কি জানো, সাউথের লোকেরা জল নিয়ে যতই চেল্লামিল্লি করুক না কেন, তারা ভাষা নিয়ে কিন্তু এক কাট্টা। তারা হিন্দির আগ্রাসন জানে কি করে রুখতে হয়। আমি বলছি না যে তারা সফল হবে, কারণ রাষ্ট্রীয় সন্ত্রাস যদি তাদের উপর নেমে আসে, হিন্দি ভাষাকে এগিয়ে দিয়ে মানে সন্ত্রাসের বর্বরতা যদি চালানো হয়, তাহলে হয়তো পারা কঠিন। কিন্তু তারা আন্দোলন তীব্রতর করলে হয়তো এই বিরুদ্ধে লড়াই করা যাবে। এক্ষেত্রে যদি একটা ন্যারেটিভ ওঠে যে বেশি তামিল করলে পরে সেটা দেশ বিরোধী, বা অহিন্দিকে যদি বেশি প্রাধান্য দেওয়া হয় সেটা দেশ বিরোধী, এমন একটা ন্যারেটিভ যদি ওঠে, সেক্ষেত্রে কি করণীয়? দেখো ব্যাপারটা হচ্ছে কি, কারণ আমরা কিন্তু বাংলার বুকে এরকম কথা আমরা শুনতেই পাচ্ছি যে তুমি বাংলায় কথা বলছো কারণ তুমি তো বাংলাদেশী, তার মানে না, বাঙালিদের মধ্যে একটা বিরাট বড় ভুল আছে। আমি আজকে আস্তে আস্তে শুনলাম, খুব খারাপ লাগলো। লেকটাউনে একটা হিন্দু বাঙালি একটা মুসলমান বাঙালিকে বলছে, আরে ও তো বাঙালি নয়, ও তো মুসলমান। আমি প্রত্যেকটা বাঙালিকে বলি, একদম ভুল বলেছেন। ঠিক আছে, আপনি জানেন না, মুসলমান বাঙালিও যদি তার মাতৃভাষা বাংলা হয় তাহলে অবশ্যই সে বাঙালি। এটা হিন্দু বাঙালি যেরকম বাঙালি, ঠিক আছে, মুসলমান বাঙালিও বাঙালি। তাহলে বাঙালিদের মধ্যে আগে হিন্দু মুসলমানের ভেদ, বৈষ্ণব, আদিবাসী, এই ভেদটা কাটাতে হবে। কাটাতে পারলে তবে তুমি হিন্দিভাষীরা যারা বহিরাগত, আমি তাদেরকে খারাপ বলছি না, তবে তারা আমাদের থেকে, আমি যেটুকু আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখেছি পথে ঘাটে, তারা অনেক বেশি সুচতুর। বাংলার যারা জনপ্রতিনিধি, এখনও যারা বাঙালি জনপ্রতিনিধি আছে, আপনি খুব ভালো করে দেখবেন তারা কাদেরকে নিয়ে ঘুরঘুর করছে। তারা বেশিরভাগই কিন্তু ওই হিন্দি বলয়ের লোকজন নিয়ে, বাহুবলী লোকজন নিয়ে, বাহুবলী কালচার। আপনি দেখবেন কদিন আগে ওই ব্যারাকপুরে বা বেলঘরিয়া বা কামারহাটিতে, সেখানে শাসক দলের নেতার নাম হলো বিকাশ সিং, তাকে মারবার জন্য আবার ভিকি যাদব আর ইন্দাল যাদব, নামগুলো শুনে কি হচ্ছে যে মারছে সেও ওরা, যে মরছে সেও ওরা। তারপরে কিছুদিন আগে শাসক দলের নৈহাটির নেতা সন্তোষ প্রসাদ, তাকে খুন করলো কে? তাকে খুন করলো অশোক সাউ, আর সেখানেও আরেক বিশাল যাদব, সে উত্তরপ্রদেশ থেকে অ্যারেস্ট হলো। ঠিক। তাহলে কি মনে করছেন যে তার আগেও আমি একটা পরবর্তীকালে আরও ঘটনা আশা করি আপনি এরকম একটা পর্ব রাখবেন, সুযোগ দেবেন, অবশ্যই সেখানে ব্যারাকপুর নিয়ে আমি বলবো, বা আপনাকে ব্যারাকপুর নিয়ে তথ্য শোনাবো। আচ্ছা, ব্যারাকপুর কি আদৌ বাঙালি আছে? সন্ত্রাসবাদী যারা বা অপরাধী যারা, তারাও ওরা, আর যারা মরছে তারাও ওরা। তাহলে বাঙালি ব্যারাকপুরে কি বেঁচে আছে? আচ্ছা, এই যে একটা যুদ্ধের আবহ, একটা যে লড়াই চলছে, সেটা আজকে হিন্দি বনাম অহিন্দি, সেটা আজকে নানা রকমভাবে ভোটের লড়াইয়ে কিংবা ক্ষমতা দখলের লড়াইয়ে, কেন্দ্র বনাম রাজ্য, একই রকমভাবে এরকম একটা লড়াই তো আমরা দেখতে পাচ্ছি ইউরোপের মাটিতেও হচ্ছে। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ, এরকম একটা লড়াই আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যেটা বর্তমানে মধ্যপ্রাচ্যেও চলছে, ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইন। হয়তো সেটা এখন সীমিত হয়েছে, কিন্তু আছে, এখন অব্দি জিনিসটা চলছে ভেতরে অবশ্যই। এবং এমন একটা সময়ে আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্প এবং তার একটা নীতি, আচ্ছা এর কি প্রভাব পড়তে পারে ভারতের উপর তথা বাঙালির উপর? দেখুন, একটা কথা বলি, বাংলায় কদিন আগে একটা দে ফ্যামিলি বলে একটা প্রসূন দে, হ্যাঁ, তিনি মানে তার পরিবারের লোকেদেরই তিনি নাকি হত্যা করেছেন। তিনি ইউক্রেনে ব্যবসা করতেন, রাশিয়াতে ব্যবসা করতেন, তার গ্লাভসের ব্যবসা ছিল, আচ্ছা, শীতপ্রধান দেশ, ব্যবসায় ভরাডুবি হলো, তিনি সপরিবারে মানে তার বউ বাচ্চা বা তাদের আত্মীয় স্বজনকে খুন করলো। যদিও আমার এই বিষয়ে না বিরাট বড় সন্দেহ আছে, মানে আমার কেন যাই না, আমি প্রত্যেককে বলি, আমার কেন যাই না মনে হয় যেসব বাঙালিগুলো আজকেও দেখলাম একটা বাঙালি পরিবার সুইসাইড করেছে। তারপরে কদিন আগে দেখলাম ক্যান্টনমেন্টে এক বাঙালি যে বাড়িতে ডাকাতি হয়েছে, সেখানেও বহিরাগত ধরা পড়েছে। হ্যাঁ, সেখানেও হিন্দি উর্দু ভাষী বহিরাগত। আমি ভাষীটা বলে দিচ্ছি কারণ এরা কেউ বাংলা বলতে পারে না, আর পশ্চিমবাংলার বাসিন্দা বলা যায়, সেটা দেখে ওদেরকে চেনা যায় অবশ্যই, একদম। এবং এরা কদিন আগে দেখবেন আপনি ওই শক্তি করে, সেখানেও 6টা হিন্দিভাষী যুবক এসেছিল, গ্রামে ভাড়া চেয়েছিল, ভাড়া দেয়নি বলে গুলি চালিয়ে দিয়েছে।
তাহলে পশ্চিমবঙ্গ কিন্তু এইসব জায়গাগুলো শুধু গ্রামগঞ্জ কেন, শহর ফহর সব জায়গাতে, এমনকি শক্তিগড়ের কাছে, এমনকি পানাগড় কাণ্ড। একদম 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 পানাগড়ে আমার কেন জানি না মনে হয় যদি জনপ্রতিনিধি কিংবা যারা শাসক মানে বা যারা বলতে গেলে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে আছে আইএস আইপিএস, তারা যদি বহিরাগত হয়, মানে তারা যদি বাংলাভাষী না হয়, সেক্ষেত্রে তারাও কিন্তু ওই বহিরাগত অপরাধীদের প্রকারান্তরে কিছু কিছু সাহায্য করে। তার প্রকৃষ্ট প্রমাণ হলো পানাগড়ে কাণ্ড। সুতন্দ্রা ভৌমিক যে মারা গেল, আর কেউ মূল্য না গাড়িতে, তিনিই মারা গেলেন। তার মায়ের ওই বিষয়ে সন্দেহ, রাজু শর্মা অ্যারেস্ট হলো গাড়ির ড্রাইভার, ঠিক কিনা? ঠিক কথা। তারপরে ওখানে একটা বাবলু যাদব বলে একটা, ঠিক কিনা? বাবলু যাদব অনেকদিন পরে ধরা পড়লো, সেও শাসক দলের নেতা। তার কি রোয়াব, মানে সোজা বাংলায় বলতে গেলে তাকে ঠিক কানের মধ্যে টুক্কা মারলে সে ভয় পেয়ে যায়। সে শাসক দলের ছত্রছায়ায় এমন করে বেড়ায়, বাঙালি যেন ওনার নাভিশ্বাস উঠছে। ঠিক কথা। তো আমি একটা জিনিস যেটা আমি খবরের কাগজে, এই যে তুমি যে ঘটনাটা বললে দে পরিবার, আমি এরকম আরেকটা পরিবারের কথাও আমি আগের দিন পড়লাম খবরের কাগজে, মধ্যমগ্রামে, মানে তিনি অটো চালাতেন। তো তিনি সম্প্রতি কিছু লোন নিয়েছিলেন, লোন তিনি শোধ দিতে না পেরে তিনি, তার স্ত্রী এবং তার সন্তান একসঙ্গে মানে তারা আত্মহত্যা করে। একটা অত্যন্ত দুঃখের একটা খবর, খারাপ লাগলো। কিন্তু একটা জিনিস যেটা, যে যখনই বাঙালি পরিবার তারা দেখতে পাচ্ছে যে আমি টাকা শোধ দিতে পারবো না, মান সম্মান, সেই জন্য তারা কিন্তু আত্মহত্যা করছে। বাঙালি আত্মহত্যা করে, ওরা করে না। অথচ যাদের কথা একটু আগে হলো, ওই কি নীরব মোদি বা এরকম কিছু, তারা কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকা নিয়ে তারা কিন্তু বিদেশে পালিয়ে যাচ্ছে। অর্থাৎ এই আত্মসম্মানের জায়গাটা কিন্তু বাঙালির ভরপুর। আচ্ছা, সেইটা কি বাঙালিকে মেরে ফেলছে না? দেখো, একটা ঘটনা মনে পড়ে গেল, কয়েক মাস আগে সঞ্জয় সুরেখা বলে এক ব্যবসায়ী অ্যারেস্ট হয়েছিল, পশ্চিমবঙ্গ থেকে 1200 কোটি টাকা চিটিংবাজি করেছে। আচ্ছা, আবার নতুন একটা বিপদ এসে হাজির হয়েছে, ডিজিটাল অ্যারেস্ট। হ্যাঁ, বাংলার যত বৃদ্ধ বৃদ্ধা আছে একটা সাইবার থানা তৈরি করে, যদিও পুলিশ বলে যেটা ফেক, প্রত্যেক মাসে মাসে প্রায় 250 থেকে 300 কোটি টাকা তুলে নিচ্ছে। তারও কিন্তু কিংপিন, সেটাও কিন্তু বহিরাগত। ঠিক আছে, মনে পড়ছে তো সেই গেমিং অ্যাপ দিয়ে সঞ্জয় সোনি, সুরজ সোনি, দুই ভাই, মোহাম্মদ আকরাম করেছিল, বিরাট বড় ধরা পড়েছিল। তাহলে ভাবতে পারা যায় যে পশ্চিমবাংলাটাকে বাঙালি কেন বুঝতে পারছে না। আজকে তুমি ইউক্রেনের প্রসঙ্গটা তুললে, সেখানে ইউক্রেনে সে জেলানস্কি জিতবে কি হারবে, পুতিন জিতবে কি হারবে, বা এখান থেকে যে আমাদের ইসরায়েলের যে প্রেসিডেন্ট তিনি জিতবেন কি হারবেন, নাকি হামাস জিতবে না হারবে, না প্যালেস্টাইন। অনেকে অনেক দুঃখ করে, কেউ প্যালেস্টাইনের পক্ষ যায়, কেউ ইসরায়েলের পক্ষ যায়, সুযোগ বুঝে, কেউ আমেরিকার পক্ষ যায়। ট্রাম্প ইতিমধ্যেই আবার ভারতীয়দের সাথে শুল্ক চাপিয়ে দিয়েছে। এমনকি ভারতীয়দেরকে তো শিকলে বেঁধে তাদেরকে আবার মানে মিলিটারির প্লেনে করে তাদেরকে দেশে দেশে ফেরত পাঠাচ্ছে। দেখো, আমাদের সবচেয়ে বড় ভুলটা কি জানো? এটা কিন্তু দেশবাসী হিসেবে একটা প্রচন্ড লজ্জার ব্যাপার, যে দেশের লোকেদেরকে এরকম ভাবে শিকলে বেঁধে নিয়ে যাচ্ছে। দেখো, দুটো বেনামি শিল্পপতিকে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য, আমি নাম বলবো না কারণ বললে খারাপ দেখায়, দুটো বেনামি শিল্পপতিকে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে আজকে আমাদের রাষ্ট্রনেতারা যেভাবে তদবির করতে গেছিল, সেটা ট্রাম্প বাবু হয়তো বুঝে গেছে। সবচেয়ে দুঃখের বিষয়, ওই রাজ্যগুলো যারা মানে শিকলে করে পাঠানো হলো, তাদের মধ্যে কিন্তু বাংলা নেই। তারা বেশিরভাগ হরিয়ানা, গুজরাট এসব রাজ্যের বাসিন্দা। তাহলে তার মানে কি, বাঙালি কিন্তু ওখানে বিনা পাসপোর্টে যায়নি। এই যে বিনা পাসপোর্টে যাওয়া নিয়ে একটা বলিউড সিনেমা কদিন আগে এসেছিল, তার নাম ছিল ডাঙ্কি। আমি সেই সিনেমাটা দেখেছিলাম। আমি যেটা বুঝলাম যে সেখানে এই যে যারা এরকমভাবে অবৈধ পাসপোর্ট মানে বিনা ডকুমেন্টে যাচ্ছে অন্য দেশে, তাদের কিন্তু ওখানে গ্লোরিফাই করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে, দেখো এরা এত অত্যাচারিত, এত কষ্ট করে যাচ্ছে সেই দেশে, সেখানে গিয়ে তাদেরকে আবার ফেরত পাঠানো হচ্ছে। মানে যেন তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে, এটা একটা খুব বড় খারাপ জিনিস। তারা অবৈধভাবে যে যাচ্ছে কন্টেনারের মধ্যে করে বা কিছুতে, সেটা যেন কোনো খারাপ জিনিস নয়। অর্থাৎ একটা ক্রাইম, সেটাকে লিগালাইজ করানোর একটা অদ্ভুত প্রচেষ্টা আমি দেখতে পাচ্ছি। মানে বলতে গেলে এদের ডিএনএতেই ক্রাইম আছে, এটা বলতে বাধ্য হলাম। আমি তোমাকে একটা ঘটনা বলি, তুমি অবাক হয়ে যাবে। গুজরাটের এক বাসিন্দা, তিনি হিন্দু, তার নাম এজাজ প্যাটেল। তিনি নাম বদলে তার নাম নিয়েছিল নাজির হোসেন। নিজেকে পাকিস্তানি বলে ঘোষণা করে পাকিস্তানের পাসপোর্ট তৈরি করে আমেরিকায় ঢোকার চেষ্টা করেছিল, ধরা পড়ে গেছে। তাহলে ভাবতে পারছো এটা কোনো বাঙালি এটা করবে? যদি বাঙালি করতো সঙ্গে সঙ্গে বলতো ওই দেখো পাকিস্তান, বাংলাদেশি হয়ে যেত। বাঙালি বাংলায় কথা বলার জন্য তাকে বাংলাদেশি কথাটা শুনতে হয়। আর গুজরাটের পাশে তো আজকে পাকিস্তান আছে। আর গুজরাট যাতে না শুনতে হয়, সঙ্গে সঙ্গে হিন্দিকে তারা বিদেশি ভাষা বলে ঘোষণা করে দিল। তাহলে পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী বা বিরোধী শাসক যাদের মধ্যে বাঙালি আছে, তাদের এই সৎসাহসটা হচ্ছে না কেন? তারা হাইকোর্টে আপিল করছে না কেন যে হিন্দি বাংলায় বিদেশি ভাষা? তাহলেই তো লেটা চুকেই যায়। ঠিক কথা। এটা তামিলও করতে হবে, আমি সবাইকে বলছি। তামিল তেলেগু তাদেরকেও আন্দোলন করতে হবে। তারা ভারতীয় টাকায় টাকার সাইনটা হিন্দি বলে তারা তুলে দেবে, তাদের সাইন আনবে, সেটা ঠিক আছে। কিন্তু আমি জানি না এখানে স্ট্যালিন দেখছে কিনা বা চন্দ্রবাবু নাইডু দেখছে কিনা। তারা অনেক বড়, আমরা সেখানে অনেক তুলনায় ছোট, অনেক তুচ্ছ। ঠিক আছে, তুচ্ছ হলেও আমার মনে একটা প্রশ্ন, যদি গুজরাট পারে তাহলে আপনারা
এত আন্দোলন করছেন, কিন্তু আপনারা আপনাদের রাজ্যে সবার আগে হিন্দিটাকে বিদেশি ভাষা বলে ঘোষণা করে দেখান না। যদি একটা ভারতবর্ষের রাজ্যে একটি ভাষা বিদেশি ভাষা বলে গণ্য হয়, তাহলে ভারতবর্ষে যে বাকি প্রদেশেও সেখানেও তো সেই ভাষাটা বিদেশি ভাষা বলে গণ্য হয়। ঠিক ঠিক। আজকে বাঙালিকে তুমি বাংলাদেশি বলছো বাংলা কথা বলছে বলে, আর শত্রু রাষ্ট্র পাকিস্তানের ভাষার সাথে মিলে যাচ্ছে বলে আজকে যদি তাকে সেই রাষ্ট্রের বাসিন্দা বলা হয়, কীরকম খারাপ লাগে বলুন? খারাপ লাগে। কিন্তু আমরা বাঙালিরা অত্যন্ত সৎ, নির্ভীক, একনিষ্ঠ, দেশের সংবিধান বিশ্বাস করি। আপনি যখন দেখবেন ওই ভারতের যখন স্বাধীনতা সংগ্রাম ঘাটবেন, হ্যাঁ, তার মধ্যে যেরকম আমরা পশ্চিমবাংলায় বাঙালি 86%, সেখানে 89 থেকে 90% বাঙালি বিপ্লবী। সেলুলার জেল। আচ্ছা, তাদেরকে আমরা বলি তারা বাংলাদেশি ছিল? না না, রাজা রামমোহন রায় বাংলাদেশি ছিল, রবীন্দ্রনাথ বাংলাদেশি ছিল, না, নেতাজি সুভাষ বাংলাদেশি ছিল, না, ক্ষুদিরাম বাঙালি ছিল, মানে বাংলাদেশি ছিল, না, মাস্টারদা সুজিত সেন বাঙালি ছিল, বাঙালি তো ছিল, মানে বাংলাদেশি ছিল না। তাহলে ভাবতে পারছো তখন ওপার বাংলা এপার বাংলা নিয়েই তো বিপ্লবটা হয়েছিল। বিপ্লব হয়েছিল। তাহলে ওরা যখন আমাদের বাংলাদেশি বলে, তার মানে ওরা দেশদ্রোহী। যারা এটা বলে তারা দেশদ্রোহী। যদি বাঙালি হয়েও যদি ওদের পাদে পা দেয়, তারাও দেশদ্রোহী, তাদের এদেশে থাকার কোনো অধিকার নেই। ঠিক কথা। তো আমরা আমাদের এই এপিসোডের প্রায় শেষের দিকে চলে এসেছি শিবাজিদা। আমার শেষ প্রশ্ন, সম্প্রতি কিছু পোস্ট অফিসের সম্পত্তি প্রাইভেটাইজেশন হচ্ছে, ঠিক, এরপরে তুমি কিছু জানো? হ্যাঁ, আমি এটা জানি, এটা আমি পেপারে পড়েছি, বিস্তরে নিয়ে আলোচনা করেছি। পোস্ট অফিসগুলো রাতারাতি পোস্ট অফিস সম্পত্তিগুলো বিক্রি করে ওই তথাকথিত, জানি না, দুই শিল্পপতিকে দেওয়ার কোনো চক্রান্ত হচ্ছে কিনা, আমাদের ঠিক ওই যেখান থেকে নাগেরবাজার বা গোড়াবাজার বা কেষ্টপুর বা বাগুইহাটি থেকে বেশ কিছু পোস্ট অফিসের সম্পত্তি আছে, রাতারাতি দেখলাম সেখানে বোর্ড বসে যাচ্ছে, বেসরকারিকরণ হয়ে যাচ্ছে। সম্পত্তি বলতে কিরকম সম্পত্তি? বিশাল জমি আছে যেখানে, ওখানে পোস্ট অফিস ছিল, পোস্ট অফিসে যারা কর্মী তাদের থাকার আবাসন ছিল, সেখানে নানান রকম প্রসেসিং হতো, চিঠি প্রসেসিং হতো। আজকে কিন্তু পোস্ট অফিস কিন্তু ভারতবর্ষে একটা লাভজনক সংস্থা, তাকে কেন বেসরকারিকরণ হচ্ছে? নাকি তুমি রাষ্ট্র চালাতে পারছো না ব্যর্থ বলে তুমি সেখানে বেচে টাকা তুলতে চাইছো? যে বা যারা দেশের সম্পত্তি বেচে টাকা তোলে, সে রাজ্য হোক বা কেন্দ্র হোক, তারা কি আদৌ প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী? আমি এটা প্রশ্ন ছুড়ে দিলাম, তারা কি আদৌ সংবিধান মানছে? সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে আমার একমাত্র আবেদন যে আপনারা এই ব্যাপারটাকে ইন্টারভেন করুন, তদন্ত করুন। এইভাবে পোস্ট অফিসের সম্পত্তিগুলো, রেলের সম্পত্তিগুলো, তোমাকে একটা কথা বলি, রেলের পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি। আচ্ছা, তাই? যেরকম নিট পরীক্ষা ক্যান্সেল হয়েছে। আমরা বাঙালিদের দোষ কি জানেন তো? শিক্ষা দুর্নীতি নিয়ে আমরা এত মাথা ঘামাই। নিট পরীক্ষা তো সর্বভারতীয়। যদি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির পরিমাণ 500 কোটি হয়, তাহলে নিটের দুর্নীতির পরিমাণ 5 লাখ কোটি। ভাবতে পারছেন? কোথায় 500 কোটি, কোথায় 5 লাখ কোটি? আপনি ভাবতে, তার জন্য কি ধর্মেন্দ্র প্রধান তিনি জেলের ঘানি ঘাটছেন? না। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি দোষী কি না দোষী কোর্ট ঠিক করবে, তাকে জেলে রেখে দেওয়া হয়েছে। অবশ্যই অপরাধী হলে তিনি জেলে থাকুন, কোনো আপত্তি নেই, শেষ জীবনটাও তিনি জেলের ভাত খান, কোনো আপত্তি নেই। কিন্তু তার থেকে কোটি গুণ দোষ করে ধর্মেন্দ্র প্রধান অত্যন্ত দায়িত্বটা তো স্বীকার করতে পারতো। ঠিক, তিনি হয়তো পদত্যাগও তো করতে পারতো। তারপরে রেলের পরীক্ষা দুর্নীতি হয়েছে, গ্রুপ সি গ্রুপ ডি ক্যান্সেল হয়ে গেছে, কয়েক লাখ আজকে পরীক্ষার্থী তারা বঞ্চিত হলো। তার মধ্যে কিন্তু বিহার, ইউপি, হরিয়ানার যারা আসল পরীক্ষার্থী তারাও কিন্তু বঞ্চিত হলো। ঠিক, আপনি ভাবতে পারছেন তার দুর্নীতিও কয়েক লাখ কোটি টাকা। ঠিক। সেনাবাহিনীতে যে এবছর গ্রুপ, যে আমাদের যে ফেক ডোমিসাইলের বিরুদ্ধে লড়াই করে বেশ কতগুলো বাংলা জাতীয়তাবাদী সংগঠন তারা লড়াই করলো, তারা লড়াই করার ফলেই কিন্তু আজকে 75% বাঙালি সেনাবাহিনী চান্স পেল। তাহলে এতদিন ধরে কি হয়ে এসছে ভাবতে পারছেন? এতদিন ধরে কি করছিল এরা? তো রাতারাতি 75% আসেনি। আমি বারবার করে, যখনই আপনি আমাকে শোতে ডাকবেন, আমি বারবার করে বলার চেষ্টা করব, পাকিস্তানের গুপ্তচর পাওয়া গেছে সেনাবাহিনীতে, ফোর্ট উইলিয়াম থেকে। ভক্ত বিকাশ ঝা, অদ্ভুত নাম। প্রদ্যুমান কুমার, জয়কান্ত কুমার, মহেশ চৌধুরী, বিষ্ণু চৌধুরী। বিষ্ণু চৌধুরীকে সম্বন্ধে বলি, তিনি কিন্তু হুইসেল ব্লোয়ার। তিনি বিহারি হয়েও বলেছেন, দুর্নীতিটাকে ধরতে পেরেছেন। বিষ্ণু চৌধুরীকে আমি যদি পরবর্তীকালে আপনারা ডাকেন, আমরা অবশ্যই তার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব। আমি ব্যক্তিগতভাবে আপনাকে অনুরোধ করলাম যে আপনাদের মিডিয়ার মাধ্যমে বা চ্যানেলের মাধ্যমে এই বিষ্ণু চৌধুরী ভদ্রলোককে আপনারা ইন্টারভিউ নিন। অবশ্যই তিনি আপনাদের ধারাবাহিকভাবে বলে দেবেন কীভাবে বিক্কি চৌধুরী, ঠিক আছে, বা রাজু চৌধুরী বা অরুণ গুপ্তা বা রিঙ্কু গুপ্তা, তারা কীভাবে কাকিনাড়া, ব্যারাকপুর, টিটাগড়, রিষ্ট্রা, শ্রীরামপুর, আচ্ছা, যেসব অঞ্চলগুলো জনবিন্যাস পুরো পাল্টে গেছে, হিন্দি উর্দুভাষীদের দাপট, সেখানে ফেক ডোমিসাইল, জাল ডোমিসাইল করে লড়াই করেছিল। শিলিগুড়িতে সেই বীর দুই সন্তান রজতবাবু, গিরিবাবু লড়াই করেছিল বলে ধরা পড়েছিল। আজকে ওই দুটো লোক যদি লড়াই না করতো, প্রত্যেকটা বাঙালি স্বাধীনতা সংগ্রামে যেরকম বাঙালিদের বিপ্লবীদের কাছে কৃতজ্ঞতাবদ্ধ, তার থেকেও কিন্তু কোনো অংশ কম কাজ করেনি কিন্তু এই রজতবাবু আর গিরিবাবু। অন্ততপক্ষে যে 75% তারা চাকরিটা পেল এই দুজন ভদ্রলোকের লড়াইয়ের জন্য। তাই আজকে ভাবতে পারছেন, আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। ভারতীয় সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করার জন্য, ভারতীয় সেনাবাহিনীকে সঠিক পথ দেখানোর জন্য, ভারতীয় সেনাবাহিনীতে বছরের পর বছর, অত্যন্ত 20 বছরই দুর্নীতি হয়ে এসছে। পাকিস্তানের লোক চান্স পেয়েছে, আফগানিস্তানের লোক চান্স পেয়েছে, বাংলাদেশের লোক চান্স পেয়েছে। তারা কিন্তু কেউ বাঙালি নয়, কেউ বাংলা ভাষায় কথা বলে না। আচ্ছা, একটা কথা আপনাকে ভুলটা ভাঙিয়ে দিই প্রত্যেককে, বাংলা ভাষায় কথা বললেই কি সে বাংলাদেশি হয়? বাংলাদেশে বেশ কিছু অঞ্চল আছে
সেখানে কিন্তু বাংলায় কথা বলা হয় না, হিন্দিতে উর্দুতে কথা বলা হয়। যেমন হচ্ছে আমি যদি খুব ভুল না করে থাকি জায়গাটা হলো ভিয়েনা ক্যাম্প, রাইট, ঢাকার। রাইট রাইট রাইট, রংপুর, সৈয়দপুর, বগুলা। ঠিক ঠিক। আপনি ভাবতে পারছেন পশ্চিমবঙ্গে এরকম এক উগ্রপন্থী ধরা পড়েছিল, তা বলতে পারেন তার নাম কি? উমাশঙ্কর আগরওয়াল। তিনি বাংলাদেশের শাহাদাত গোষ্ঠীকে নিয়মিত টাকা পাঠায়, সন্ত্রাসবাদী সংগঠন। কি করে আগরওয়াল হলো? ঠিক। 8 থেকে 6 লক্ষ ছেলে মেয়ে ডাক্তারি পড়তে গেছিল, তারা কেউ বাঙালি না, তারা বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে নিয়েছে। তারা ইউপি, হরিয়ানা, বিহার থেকে গেছিল। তাই? হ্যাঁ, ওরে বাপ। আমি জানি না, অবাক কাণ্ড। একটা বহিরাগত এসে বাঙালিকে যখন বাংলাদেশি বলে, তখন বাঙালিটা বলতে পারে না আমি বাংলায় কথা বলছি বলে বাংলাদেশি, আর তুমি হিন্দি উর্দুতে কথা বলছো বলে তুমিও বাংলাদেশি। ওখানেও কিন্তু হিন্দি উর্দু ভাষায় কথা বলে। যারা আমাদের এই লাইভটা দেখছেন তাদের প্রত্যেকটা বাঙালিকে আমি অনুরোধ করছি যে এবার থেকে আপনারা ভয় পাবেন না, সদর্পে ঘোষণা করবেন যদি বাংলায় কথা বললে বাংলাদেশি হয়, তাহলে হিন্দি উর্দুতে কথা বললেও কিন্তু তোমরা বাংলাদেশি হও। আরেকটা দেশের কথা নাই বা বললাম, উল্লেখ করে রাখলাম। ঠিক। শিবাজিদা, তোমার এই অদ্ভুত সুন্দর যে বিশ্লেষণ এবং যে তথ্য নির্ভর কথা, বলতে গেলে তোমাকে পেয়ে আমাদের এই চ্যানেল কিন্তু আমরা ধন্য। না না, এরকমভাবে বলার না না, দরকার নেই। অবশ্যই তুমি এত সুন্দরভাবে আমাকে প্রশ্নগুলো করো, আমি আপ্লুত। ধন্যবাদ। তো আমি আশা করব তুমি আমাদের সাথে ভবিষ্যতে আবারও যোগদান করবে। আর যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের কেমন লাগলো আপনারা সেটা একটুখানি কমেন্টে জানাবেন। আর ভিডিওটাকে ভালো লাগলে পরে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এটা সবার সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে কে থাকবে সেটা সারপ্রাইজ রইল। আপাতত আসি, নমস্কার। নমস্কার।